আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ১০ম চ্যাপ্টারের ৪ নাম্বার লেকচার নিচ্ছি, ঠিক আছে? তো ৪ নাম্বার লেকচারটা মূলত এর আগের দিন যে পড়াগুলো পড়াইছিলাম তোমার জলাশয়ের ম্যাথ সম্পর্কিত, তো আজকে সেটার একটা সিকিউ দেখি চলো। এখানে লেখা আছে বায়ুপূর্ণ একটি বেলুন ৪০.৮১ মিটার জলাশয়ের গভীরে নিলে এর আয়তন ১ লিটার হয়। যন্ত্রের সাহায্যে গ্যাস ভর্তি করে তলদেশে আয়তন ২ লিটার হলো। বেলুনটি সর্বোচ্চ ৯ লিটার আয়তন দখল করতে পারে। দেখো এখানে বলছে বায়ুপূর্ণ একটি বেলুন ৪০.৮১ মিটার জলাশয়ের গভীরে নিলে এর আয়তন ১ লিটার হয়। আহ, এত জলাশয়ের গভীর নিলে এর আয়তন ১ লিটার হয়। আর যন্ত্রের সাহায্যে গ্যাস ভর্তি করে যদি তলদেশে নাও, যন্ত্রের সাহায্যে গ্যাস ভর্তি করে যদি তলদেশে নাও তাহলে আয়তন কত হয়? ২ লিটার হয়। বেলুনটির সর্বোচ্চ ক্ষমতা ৯ লিটার আয়তন দখল করতে পারে। তো গ নাম্বার এখানে কোশ্চেনে বলছে প্রাথমিক অবস্থায় জলাশয়ের উপরে বেলুনের আয়তন কত। তার মানে তোমাদের প্রাথমিক অবস্থা মানে কি, এই যে যখন গ্যাস ভর্তি করো নাই তার আগের যে অবস্থা সেটাই প্রাথমিক অবস্থা না? তো এই যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলোর সাহায্যে আমি হচ্ছে প্রাথমিক অবস্থার জলাশয়ের উপরে বেলুনের আয়তন নির্ণয় করবো। এইটা তো তোমার প্রাথমিক অবস্থা গভীরে চলে গেছিল তখনের আয়তন, বাট এই প্রাথমিক অবস্থায় যে আয়তনটা ছিল সেটা আমি নির্ণয় করব। তো আমি বলছিলাম তোমাদের জলাশয়ের ম্যাথ মানেই হচ্ছে আমাদের কি P1 V1 = P2 V2 বা হচ্ছে বয়েলের সূত্র। তো আমি চোখ বন্ধ করে এখানে বয়েলের সূত্র লিখে দিলাম। দেখো এখানে P1 মানে কি, গভীরে নিলে, গভীর মানে কি, মানে হচ্ছে তোমার এখানে বায়ু চাপও থাকবে, তোমার হচ্ছে পানির চাপও থাকবে, তো সেই দুইটাই আমি লিখছি। আয়তন কত হয়েছিল? ১, তো আয়তন ১ লিখছি। আর বলছে আমাদের প্রাথমিক অবস্থায় জলাশয়ের উপরে বেলুনের আয়তন কত। তো এটা চাপটা আমি কি নিব? আদর্শ চাপ নিব 10⁵ ঠিক আছে? আর V2 এখন তোমরা বলতে পারো 1.023 × 10⁵ এটা কেন নিলাম না? তোমাদের ইচ্ছা, ওটা পুরোটা লিখতে পারো বা শুধু 10⁵ ও লিখতে পারো। আয়তন, এখানে আমি আয়তন লিখলাম। তো এটা সব ক্যালকুলেট করলে আয়তন আসে ৫। ঠিক আছে? এবার দেখো খ নম্বরের প্রশ্নে বলছে বেলুনটি অক্ষত অবস্থায় জলাশয়ের উপরে আসতে পারবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এখানে কিন্তু আমাদের একটা হিন্টস দিয়ে দিছে যে বেলুনটি সর্বোচ্চ ৯ লিটার আয়তন দখল করতে পারে। তো এই ৯ লিটারের সাথে কম্পেয়ার করে আমাদের কিছু একটা করতে হবে, এটা আমরা বুঝছি, বা কি করতে হবে সেটা আমরা বুঝি নাই, তাই তো? তো চলো দেখে আসি কি করতে হবে। তো জলাশয়ের ম্যাথ মানে প্রথমে আমাদের ম্যাথ বসাইতে হবে, মান বসাইতে হবে, বসাইলাম। তারপরে তোমার হচ্ছে যেহেতু এই আয়তনের সাথে কম্প্যারিজন করতে হবে সেহেতু আমি হচ্ছে আয়তন বের করব, ঠিক আছে? সো এখানে আমি হচ্ছে দেখো বলছিল যন্ত্রের সাহায্যে গ্যাস ভর্তি করে তলদেশে নিলে ২ লিটার করা হলো। হ্যাঁ, তো তখন আমি এইটা দিয়ে এই ডাটাগুলো দিয়ে ম্যাথ করব। ২ লিটার হয়েছে আয়তন, তখন আমি প্রাথমিক আয়তন V1 = 2 লিটার ধরবো। বুঝতে পারছো? কারণ বেলুনটি তখন সর্বোচ্চ উচ্চতায় আসতে এত দখল করতে পারে। যেহেতু আমি এই ডাটাটার সাথে কম্পেয়ার করব, তো তখন আমি V1 নিব হচ্ছে এই ২ লিটার। তো আমি V1 এর জায়গায় ২ বসালাম, আর এখানে যা যা ডাটা আছে সব আমার সেমই থাকবে। এইচ কিন্তু সেমই থাকবে, জলাশয়ের গভীরতার চেয়ে তো আর চেঞ্জ হবে না, তাই না? গ্যাস ভর্তি করো যাই করো, জলাশয়ের গভীরতা আর চেঞ্জ হবে না। সো এখানে তোমার P2 আমি একটা আদর্শ চাপ নিচ্ছি, আর V2টা আমি বের করবো। দেখো V2টা আমার বের হয়েছে ১০ লিটার। আমি কি বলছিলাম? এই ৯ লিটারের সাথে আমার কম্প্যারিজন আসবে। তাহলে বলতে বেলুনটি সর্বোচ্চ ৯ লিটার আয়তন দখল করতে পারে, আর আমাদের বের হয়েছে ১০ লিটার। তার মানে কি অনেক বেশি বের হয়েছে না? সর্বোচ্চ দখল করতে পারে তোমার ৯ লিটার, বের হয়েছে আবার ১০ লিটার। তার মানে সর্বোচ্চ থেকে অনেক বেশি বের হয়েছে। তার মানে আমরা বলবো অক্ষত অবস্থায় জলাশয়ের উপরে আসতে পারবে না। ঠিক আছে? ওকে। তো আজকে আমরা শিখবো মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল টপিক, সেটা হচ্ছে বর্গমূলীয় গড় বর্গবেগ। সো এই বর্গমূলীয় গড় বর্গবেগ শেখার আগে আমি তোমাদের কিছু জিনিসপত্র শিখাই নেই আগে। অণুর বেগ কি জিনিস, ধরো হচ্ছে কতগুলো অণুর বেগ। এখন বলতে পারো অণুর বেগকে সি দিয়ে কেন প্রকাশ করছি, এখানে সি না দিয়ে ভিউ দিতে পারতাম, বাট ভি হচ্ছে সাধারণত তোমার বেগ বোঝায়, আর অণুর বেগের ক্ষেত্রে আমরা সিটাই ধরি, ঠিক আছে? তো কিছু কিছু জিনিসে কতগুলো গ্যাসের অণুর বেগ C1 C2 C3 ডট ডট Cn, মানে এর সংখ্যক আমি হচ্ছে অণুর বেগ ধরলাম। যাদের অণুর গড় বেগ, আচ্ছা গড় বেগ মানে কি? গড় বেগ মানে হচ্ছে যতগুলা তুমি যোগফল করবা, সেইটা মানে যতগুলা তুমি হচ্ছে জিনিস নিচ্ছ তার যোগফল বাই সেই মোট জিনিসটা দিয়ে ভাগ, এটাকে তো আমরা হচ্ছে গড় বেগ বের করা বলি, তাই না? গড় বের করা বলি যারা গড়ের ম্যাথ করে আসছো। তো দেখো এখানে যদি আমি তিনটা নেই, তিনটারে আমি যোগ করে ৩ দিয়ে ভাগ করে দিব, তাহলে আবার কি অণুর গড় বেগ বের হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি হচ্ছে এখানে লিখছি, আর যদি n সংখ্যক নিতাম তাহলে হচ্ছে n দিয়ে ভাগ করতাম। গড় বর্গবেগ, বর্গ মানে কি? স্কয়ার। তার মানে সি এর উপর আমি যদি এখন স্কয়ার দিই তাহলে C1² + C2² + C3² আর 3,
এটারে আবার হচ্ছে তুমি 3 স্কোয়ার করতে যাও না। আমি কিন্তু গড় বর্গ বেগ, বেগের উপর বর্গ থাকবে, নট 3-র উপর। তো এভাবে করে আমি n সংখ্যক বার নিলে এটা হবে। এবার বলতে বর্গমূলীয় গড় বর্গবেগ, তার মানে হচ্ছে এই যে গড় বর্গবেগটা যে আছে তার উপর বর্গমূলীয়, তার মানে তার উপর বর্গমূল দিতে হবে। তার মানে এই পুরা জিনিসটার উপর আমি হচ্ছে বর্গমূল দিলাম, মানে গড় বর্গবেগ, এই যে গড় যে বর্গবেগটা আছে এই গড় বর্গবেগের উপর বর্গমূল দিলাম আমি। বোঝা গেছে ব্যাপারটা? তো এটা করলে আমার বেরোচ্ছে বর্গমূলীয় গড় বর্গবেগ। তো এটা আর n সংখ্যকের জন্য এটা 0 ডিগ্রি কেলভিন এবং 273 ডিগ্রি হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা, 273 ডিগ্রি সেলসিয়াস। 0 কেলভিন এবং 273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে? তো দেখো এখানে আমি বর্গমূলীয় গড়বেগের একটা সংজ্ঞা পড়াবো তোমাদের। এই বর্গমূলীয় গড়বেগের সংজ্ঞাটা হচ্ছে, দেখো এটার সংজ্ঞাটা একটা টেকনিক আছে। এই বর্গমূলীয় গড় বর্গবেগ এর সংজ্ঞা যদি তোমাদের কখনো পরীক্ষায় আসে, তোমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই পিছনের থেকে তুমি বলে সামনে যাবা, দেখবে তোমার সংজ্ঞা হয়ে যাবে। দেখো প্রথমে লিখবা কি, কোনো গ্যাসের অণুসমূহের বেগের বর্গের গড় মানকে বর্গমূলীয় গড় বর্গবেগ বলে। কি বলছি? পিছন থেকে সামনের দিকে যাবা, কোনো গ্যাসের অণুসমূহের বেগের বর্গের গড় মানকে বর্গমূলীয় গড় বর্গবেগ বলে। ঠিক আছে? ওকে। দেখো আমার এখানে কোশ্চেন দিছে যে 3, 4, 5 এর সিএভি, সি স্কোয়ার এবং সি নির্ণয় করো। মানে গড় বর্গবেগ বের করো, এমনিতে তোমার সাধারণ অণুর গড়বেগ বের করো, আর হচ্ছে বর্গমূলীয় গড়বেগ বের করতে বলছে। ঠিক আছে? তো ওই সামনের পেজের সূত্র দিয়ে এই তিনটা তোমরা নিজেরা করে নেবে। এবং এখানে আমি দেখাইছি সি স্কোয়ার মান সব থেকে বেশি আসছে, তারপরে হচ্ছে সি এর মান, তারপরে সিএভি এর মান। ঠিক আছে? ওকে। দেখো এখানে আছে শুধু গড়বেগ বের না করার কারণ গড়বেগের মান ঋণাত্মক আসতে পারে, আবার শূন্যও আসতে পারে। ওকে। এই যে আমি গড়বেগটা বের করছি, গড়বেগের মান হচ্ছে আমাদের মাঝে মাঝে ঋণাত্মক আসে, শূন্যও আসতে পারে, সেজন্য আমরা তিনটাই বের করছি। ঠিক আছে? ওকে। দেখো তো এখানে আমি হচ্ছে একটা বস্তু আঁকছি, একটা ঘন বস্তু আঁকছি। এবার আমরা তো জানি ঘন বস্তু বা ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন হচ্ছে ভি ইজিক্যাল টু এল গুণ এল গুণ এল ইজিক্যাল টু এল কিউব। আর অণুর বেগ হচ্ছে সি ওয়ান স্কোয়ার ইজিক্যাল টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। যেমন ধরো আহ, এই যে তোমার একটা ঘনবস্তু এঁকে একটা ত্রিমাত্রিক যে আমরা জিনিসটা আঁকলাম, আঁকার পরে এই তিন দিক দিয়ে তোমার তিনটা বেগ কাজ করতেছে না? এই ত্রিমাত্রিকের তিন দিক দিয়ে তিনটা বেগ কাজ করতেছে, এদিক দিয়ে ইউ, এদিক দিয়ে ভি, এদিক দিয়ে ডাব্লিউ বেগ কাজ করতেছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা অণুর বেগ কী ধরতে পারি? সি1 স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। ঠিক আছে? এন সংখ্যক অণুতে এন সংখ্যক গ্যাস অণু আছে, প্রতি ভরের জন্য এম, এবং মোট ভর এম হলে এম ইন্টু এন। যেমন ধরো এক অণুর ভর যদি এম হয়, এন সংখ্যক অণুর ভর হবে এম ইন্টু এন, এই দুটা গুণ হয়ে যাবে। ইউ অণুর ক্ষেত্রে আদি ভরবেগ যদি এম ইউ হয়, ইউ অণুর ক্ষেত্রে শেষ ভরবেগ হবে মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তন হবে এম ইউ। আচ্ছা, ভরবেগের পরিবর্তন মানে কি? ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে তোমার এখানে মেনলি বোঝায় যে ভরবেগের পরিবর্তন মানে তো আমরা জানি কোনো কিছু পরিবর্তন মানে একটা থেকে আরেকটা মাইনাস করা। তো এটা থেকে এটা যদি মাইনাস করো, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে ভরবেগের পরিবর্তন হবে ইউ এম ইউ। তো এমন করে তুমি এক্স অক্ষের জন্য যদি ইউ এম ইউ বের করো, ওয়াই অক্ষের জন্য ইউ এম ভি হবে, আর জেড অক্ষের জন্য তখন ইউ এম ডাব্লিউ হবে। তো দেখো এখানে বলছে আমাদের ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? ভরবেগের পরিবর্তন যদি আমাদেরকে বলা হয় কখনো, কোনো কিছুর পরিবর্তন মানে, আচ্ছা তোমাদেরকে একটু একটা জিনিস বলে দিই, এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে সূত্রের প্রতিপাদন শেখাচ্ছি। এখন তোমরা যদি মনে করো যে আমার সূত্রের প্রতিপাদন শেখার ইচ্ছা নাই, অবশ্যই তুমি স্কিপ করতে পারো, বাট সূত্রের প্রতিপাদনটা একটু বুঝে নিলে তোমার সূত্রটা মনে রাখতে একটু সহজ হবে। ঠিক আছে? একবার করে জাস্ট খাতায় লিখবা, আর কিছু না। ভরবেগের পরিবর্তন, তো আমরা ভরবেগটা কি পাইছি? ইউ এম ইউ, তাই তো? তো কোনো কিছুর পরিবর্তন বা কোনো কিছুর পরিবর্তনের হার কি বলছি? কোনো কিছুর পরিবর্তনের হার যদি কখনো কেউ বের করতে বলে, তাকে সোজা টি দিয়ে ভাগ দিয়ে দিবা। ঠিক আছে? তো আমি এখানে টি দিয়ে ভাগ দিয়ে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করো যে
আমি এখানে লিখছি যে টি এর মান কি, টি মানে কত দেখো, আমরা জানি এস ইজিক্যাল টু ভিটি, তাহলে টি ইজিক্যাল টু কত, ভি বাই এস। আর আমরা জানি ঘনবস্তু যে আমরা একটু আগে পড়লাম, সেই ঘনবস্তুর এস মানে কি, ঘনবস্তুর এস মানে হচ্ছে আমাদের এল, তাই না? আর ভি মানে ওখানে ছিল ইউ, মানে যেটা আমরা এম ইউটা ধরছি। তো এখানে আমরা জাস্ট ইউ বাই এল আমরা বসাই দিব। কি বসাবো বলছি, ইউ বাই এল বসাই দিব, ঠিক আছে? এটা তো ইউ বাই এল হবে, ইউ বাই এল আমরা বসাই দিব। তো ইউ বাই এল বসাই দিয়ে আমার হচ্ছে এই যে 2m ইউ তো থাকলো, এটা যদি উপরে উঠে যায় তাহলে ইউ বাই এল হবে, তাহলে ইউ আর ইউ স্কোয়ার হয়ে যাবে আর নিচে থাকবে এল। তার মানে আমি অনুরূপভাবে, মানে এইটা যেহেতু আমি পাইলাম, আমি যে একটু আগে কী বলছি, এটা তো আমি বের করছি এক্স অক্ষের জন্য, এটা কিসের জন্য বের করছি, এক্স অক্ষের জন্য। এক্স অক্ষের জন্য বের করলে আমি ওয়াই অক্ষ পেয়ে যাব, জেড অক্ষ পেয়ে যাব। তো এই দুইটার জন্য আমি অনুরূপভাবে লিখতে পারি না, যে হচ্ছে অনুরূপভাবে ইউ এম ভি স্কোয়ার বাই এল আর হচ্ছে ইউ এম ডাব্লিউ স্কোয়ার বাই এল। এবারে মোট ভরবেগের পরিবর্তনের হার, এই তিনটা অক্ষ বরাবর মোট ভরবেগের পরিবর্তনের হার আমি যোগ দিব। তো সব এই তিনটা যদি যোগ দিয়ে দেখো, সবগুলোর মধ্যে কমন হচ্ছে ইউ এম এল, তার মানে সবগুলোর মধ্যে ইউ এম এল কমন নিলে আমার থাকবে হচ্ছে ইউ স্কোয়ার ভি স্কোয়ার আর ডাব্লিউ স্কোয়ার। তো ইউ স্কোয়ার ভি স্কোয়ার আর ডাব্লিউ স্কোয়ার ইজিক্যাল টু আমি ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার ইজিক্যাল টু আমি সি ওয়ান স্কোয়ার পাইছিলাম না, তো সে কারণে আমি এখানে আমি লিখে দিব সি স্কোয়ার। ঠিক আছে, সি স্কোয়ার ইজিক্যাল টু আমরা কি জানি, অনেক আগে সূত্র যে একটু আগে পড়ে আসলাম, সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস ডট 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 সি আর স্কোয়ার বাই এন। ঠিক আছে, এই পুরাটা মানিও তো তোমার সি স্কোয়ার, তো আমি পুরাটা মানি হচ্ছে আমি সি স্কোয়ারও লিখতে পারবো। ঠিক আছে, ওকে। তো দেখো এবার এই জিনিসটা বোঝার পরে, এখন যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে এই যে যে পুরা জিনিসটা যে আমি পাইলাম, এটাকে আমি হচ্ছে কি বলবো বলো তো, বল বলবো। ঠিক আছে, আমি কি বলবো, বল বলবো। তো বল, বল মানে কি, বল মানে হচ্ছে এফ। তো এটা মানে এফ মানে কি পি এ, তাহলে আমি এখানে পি এ লিখলাম। আর এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো ঘনকের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 6L কিউব। তো আমি এখানে 6 লিখলাম, এল কিউব না লিখে আমি এল স্কোয়ার আর এল লিখলাম, এল কিউব লিখতে পারো, সমস্যা নেই, PCL কিউব। এটা ইজিক্যাল টু PCL কিউব। ঠিক আছে, দেন আমি এই দুইটারে পিভিটারে এই সাইডে রেখে সবাই আমি এই সাইডে ভাগ দিব, তাহলে কত আসে আমার 1/3 MNC স্কোয়ার। ঠিক আছে, 1/3 কেমনে আসে, এই যে 2-এর নিচে 6 পাঠাও, তাহলে কত হয় 1/3 MNC স্কোয়ার। এইটাই হচ্ছে আমার একটা সূত্র, সেটা হচ্ছে আমাদের এই সূত্র দিয়ে আমাদের অনেক সময় ম্যাথ আসে। ঠিক আছে, তো এই সূত্রটা অবশ্যই 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 মনে রাখবা। ঠিক আছে, দেখো, তো আমাদের একটা সূত্র, এই যে এই সূত্র থেকে আমি আবার আরেকটা সূত্র বের করব। আমরা কি জানি, পিভি ইজিক্যাল টু 1/3 MNC স্কোয়ার, তাহলে পিভি ইজিক্যাল টু 1/3 MN, এই এম আর এন আমি বড় হাতের এম লিখতে পারি, তাই না? তো বড় হাতের এম লিখলাম। আচ্ছা দেখো, এবার তোমরা ভাবতে পারো এটারে আমি এম কেমনে লিখলাম। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এই সূত্রটা জানো নাকি, এন ইজিক্যাল টু ডাব্লু বাই এম। আচ্ছা না না, এটা হবে না, এটা হবে না, এটা আলাদা, এটা তো আণবিক ভরে চলে গেল, এটা তো মোট ভর বোঝাইছে। মোট ভর তো আমরা একটু আগে বেরই করে আসছি হয়তো। এই যে এন অণুর মোট ভর হচ্ছে এম ইন্টু এন। এক অণুর ভর যদি এম হয়, তাহলে এন অণুর ভর হবে এম ইন্টু এন। এটা তো আমি হচ্ছে আণবিক ভর দিয়ে বোঝাইতে চাইছিলাম, বাট না, এটা আণবিক ভর দিয়ে বোঝানো যাবে না। এটা হচ্ছে এক অণুর ভর এম হলে এন সংখ্যক অণুর ভর হচ্ছে এম ইন্টু এন। তাহলে আহ, এই জন্য এখানে হচ্ছে এম ইন্টু এন মানে হচ্ছে এন সংখ্যক অণুর ভর বোঝাইছে। ঠিক আছে, তাহলে দেখো পিভি ইজিক্যাল টু 1/3 MC স্কোয়ার, এই যে এম এন মানে কি মোট ভর, তাহলে MC স্কোয়ার। আর এটা যদি এই সাইডে দাও, দেন হচ্ছে কাটাকাটি করে আমাদের কি আসে, পি বাই ভি আসে। পি বাই ভি ইজিক্যাল টু আমরা কি জানি, রো জানি না। রো ইজিক্যাল টু যদি হচ্ছে এম ভি হয়, রো ইজিক্যাল টু কি, রো ইজিক্যাল টু আমাদের কি এম ভাগ ভি, তাই তো? তো এম ভাগ ভি ইজিক্যাল টু আমি সেজন্য রো লিখে দিলাম, তো রো লিখে দিলে সি স্কোয়ার হয়ে গেল। তাহলে পি ইজিক্যাল টু হচ্ছে 1/3 রো সি স্কোয়ার। ঠিক আছে, তো কোনো দিন যদি আমাদের বর্গমূলীয় গড় বর্গবেগ দেওয়া থাকে বা কোনো বর্গবেগ দেওয়া থাকে, আর যদি রো দেওয়া থাকে, তাহলে পি এর মান বের করতে পারবো না। তো এই জন্য হচ্ছে আমাদের এই সূত্রগুলো ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে কয়টা সূত্র শিখলাম, সূত্রের প্রতিপাদক থেকে দুইটা। একটা হচ্ছে পিভি ইজিক্যাল টু 1/3 MNC স্কোয়ার, একটা হচ্ছে পি ইজিক্যাল টু 1/3 রো সি স্কোয়ার। ঠিক আছে, আর দেখো এই জিনিসটাতে আমি এফ ধরার কারণ কি সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছি, যে এই জিনিসটা ইজিক্যাল টু এফ লেখার কারণ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, এই এই যে পুরো জিনিসগুলো, এগুলো কি ভরবেগের পরিবর্তনের হার না? আর আমরা সবসময় মনে রাখবো ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। ঠিক আছে, তো সে কারণে এটা লেখা রাখছি।
এবার দেখো, এবার হচ্ছে তোমার আর কি এই সূত্র দিয়ে হচ্ছে আমি বিভিন্ন সূত্র হচ্ছে তোমার বানাইছি, ঠিক আছে? তো কেমনে আমি সূত্রগুলা বানাইছি দেখো, তোমরা অলওয়েজ মনে রাখবা। ধরো তোমার পরীক্ষায় এবার এটা তো তোমাদের কমন সেন্স। এবার যদি তোমার পরীক্ষায় সি দেওয়া থাকে, সি আসে মানে গড় বেগ বের করতে বললে, আর তোমার রো দেওয়া আছে, পি দেওয়া আছে, তাহলে সিটাই সাইডে নিয়ে যে এটা বের করতে পারবে না। মেনলি ওই দুইটা সূত্র পড়বা, সব সূত্র অটোমেটিকলি হয়ে যাবে। এবার মনে করো তোমাদের পরীক্ষায় শুধু দেওয়া আছে বর্গমূলীয় গড় বর্গবেগ আর P1 P2। দেখো এখন যে জিনিসটা করতে হবে, আমি কি বলছি কোন দুইটা সূত্র মনে রাখতে? সূত্র দুইটা হচ্ছে আমাদের পিভি ইজ ইকাল টু 1/3 mn c²। আর একটা সূত্র বলছি যে হচ্ছে পি ইজ ইকাল টু 1/3 রো c²। ঠিক আছে? এখন তোমার পরীক্ষায় মনে করো দেওয়া আছে সি দেওয়া আছে আর পি দেওয়া আছে। মনে করো C1 দেওয়া আছে, তোমার P1 দেওয়া আছে, C2 দেওয়া আছে। এখন তোমরা বললো P2 ইজ ইকাল টু হোয়াট। সবসময় মনে রাখবা, মেইন সূত্রটা মনে রাখলে তুমি সেখান থেকে সূত্র বানাইতে পারবা। ধরো তোমার এটা সূত্রটা দেওয়া আছে, হ্যাঁ, এখন আমি এটা জানি না। তো আমি যখন বয়েল চার্লসের সূত্র পড়ছি, আমি পড়ছিলাম যে পিভি ইজ ইকাল টু কে, তখন আমি P1 B1 ইজ ইকাল টু P2 V2 এই সূত্রগুলো কিন্তু আমি নিজে নিজে বানাইছিলাম, তাই না? আমরা নিজে নিজে বানাইছিলাম। তো এখান থেকে আমরা কেমনে সূত্র বানাবো চলো দেখি। আমার এই C1 P1 দেওয়া আছে, C2 P2 বের করতে বলছে। এখন আমি এই সূত্র থেকে আমি কেমনে সূত্র বানাবো? আচ্ছা দেখো তো, এখানে পি এর সাথে সি এর সম্পর্ক কি? পি এর সাথে সি এর সম্পর্ক কি? এটাও যদি না বুঝো এমনি করে লিখো। প্রথমে দেখো এই পি আর সিটারে এই সূত্র থেকে আমরা বের করে আনি। তাহলে আমি পি লিখলাম, আর এখানে আমি হচ্ছে কত লিখলাম? সি লিখলাম। সি এর উপর স্কয়ার দিলাম। ঠিক আছে? ওকে। এটা যদি আমি লিখি তাহলে দেখো, এটা একটু ভালোভাবে যদি আমি মডিফাই করে তোমাদেরকে বোঝাই, যে হচ্ছে তোমার এই যে তোমার যে পি আর এই যে সি, এটা এই দুইটাই কিন্তু আমাদের সমানুপাতিক সম্পর্ক, তাই না? এই যে পি আছে, এই পাশে আমাদের পি আছে, এটা তো তোমার 1/c এরকম আকারে দেওয়া না। তার মানে এই পিও যা সিও তা, মানে দুইটাই সমানুপাতিক আকারে আছে। তো সমানুপাতিক আকারে যদি কখনো থাকে, তো তখন আমি জিনিসটা এভাবে লিখতে পারি না যে C1² ইজ ইকাল টু P1/P2। সবসময় মনে রাখবে, সমানুপাতিক আকারে যদি থাকে জিনিসপত্র, সেই জিনিসটাকে আমি হচ্ছে এই সাইডে যখন C1 দেবো, এই সাইডে তখন P1 দেবো, এই সাইডে C2 দিলে এই সাইডেও তখন P2 বসবে। ঠিক আছে? ওকে। তো এবার দেখো, আমি হচ্ছে এই জিনিসটা যদি আমি ভালো মতন বুঝি, তাহলে দেখো এবার এই দুইটার সি, এইখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে। তো আমি এখানে C1² C2² দিলাম, তখন আমি P1/P2 দিলাম। এবার আমি স্কোয়ারটা এখানে দিয়ে দেবো, তাহলে কি হয়ে যায়? C1 C2 ইজ ইকাল টু √P1 P2। এভাবে লিখতে পারি না? তো এভাবে করে তুমি সূত্র বানাবা। ঠিক আছে? এখন তুমি বলো যে তুমি তো এটা কিছুই বুঝো না। দেখো, চার্লসের সূত্রে আমরা পড়ে আসছি না যে ভি সমানুপাতিক টি, যেখানে চাপ স্থির ছিল। তো এই ভি আর টি হচ্ছে সমানুপাতিক। তো তখন কি হয়েছিল যে তোমার ভি ইজ ইকাল টু কে টি। তারপরে তখন যদি তোমার V/T ইজ ইকাল টু কে, তখন আমরা V1/T1 ইজ ইকাল টু V2/T2 কেমনে লিখছিলাম? কারণ সবসময় মনে রাখবা যে আমাদের যদি এরকম যদি সমানুপাতিক আকারে কোনো কিছু থাকে, তাহলে তখন আমরা V1 V2 T1 T2 মানে হচ্ছে তোমার এই সাইডে সমজাতীয় রাশিগুলো সেম সেম রাখবা। ঠিক আছে? এই জিনিসটা একটু লক্ষ্য রাখবা। তো এবার দেখো এটা ভালো মতন গেল। তো এবার হচ্ছে তোমার যে জিনিসটা শিখার, সেটা হচ্ছে ওকে। তো এবার হচ্ছে তোমরা যে জিনিসটা শিখবা সেটা হচ্ছে কি শিখবা তোমরা? এবার এটা তো গেল। এবার এটা যাওয়ার পর এখন তোমার যে জিনিসটা শিখতে হবে যে হচ্ছে যদি তোমার রো দেওয়া থাকে তখন কি করবা? তো রো দেওয়া থাকলে, সি দেওয়া থাকলে কেমনে তোমরা সূত্র বানাবা, এটা হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে? এই একটা যদি বুঝে থাকো, এটাও তোমরা বুঝতে পারবা যে রো দেওয়া থাকলে তোমার রো দেওয়া থাকে, আর যদি পি দেওয়া থাকে তখন তোমরা কিভাবে কাজ করবে এটা তোমাদের হচ্ছে বুঝতে হবে। দেখো একটা জিনিস, যদি তোমাকে দেওয়া থাকে রো আর সি, তখন তুমি কি করবা? তখন তোমার যে জিনিসটা দেখতে হবে সেই জিনিসটা হচ্ছে তোমার এরকম টাইপের।
সি দেওয়া আছে আর রো দেওয়া আছে। প্রথমে তুমি সি এর সূত্রটা বের করো। সি ইজ ইকাল টু কত? সি ইজ ইকাল টু হচ্ছে 3p/রো। তারপরে সি এর সাথে রো কেমন আকারে আছে? সি এর সাথে রো আছে হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক অনুসারে, ঠিক আছে? তো যখন ব্যস্তানুপাতিক সম্পর্ক অনুসারে আমাদের থাকবে তখন আমাদের কেমনে করে এটা দেওয়া লাগবে সেটা তো বুঝছোই, তাই না? তো সেই অনুপাতে তোমরা হচ্ছে সি আর পি দেওয়া থাকলে, সরি, সি আর রো দেওয়া থাকলে কেমনে করে ব্যস্তানুপাতিক সম্পর্ক অনুসরণ করে করবা সেটা হচ্ছে একটু বুঝে নিবা, ঠিক আছে? তো এটা আমাদের গেল। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক। ধরো C1 দেওয়া আছে, রো 1 দেওয়া আছে, C2 দেওয়া আছে, রো 2 ইজিক্যাল টু 1। তখন তোমরা এভাবে করে কিভাবে বের করবা এটা হচ্ছে তোমরা একটু করবা একা একা। সো দেখো, আচ্ছা আমি একটু খাতায় চলে যাই। খাতায় যেয়ে দেখো এই জিনিসগুলাই জাস্ট আমি হচ্ছে এখানে বোঝাইছি। তো বোঝানোর পর এখান থেকে আমাদের সূত্রের প্রতিপাদন আসছে। আবার মাঝে মাঝে সি ইজিক্যাল টু হচ্ছে তোমাদের পিভি ইজিক্যাল টু 1/3 এম স্কোয়ার। তো হচ্ছে এখান থেকে তুমি এনআরটি লিখতে পারো। এই এনআরটি থেকে তুমি কি কি করতে পারো। আচ্ছা একটা জিনিস দেখো, আমরা কি পাইছি সূত্রে? পিভি ইজিক্যাল টু 1/3 এমসি স্কোয়ার, এটা পাইছি। আবার আরেকটা সূত্র জানি পিভি ইজিক্যাল টু এনআরটি। তো এই দুইটা যেহেতু সেম, তার মানে এইটার এটাও সেম, তো এইটার এটা সেম করে আমি হচ্ছে সি এর একটা মান পাই। সি ইজিক্যাল টু √3RT/m। এম মানে হচ্ছে আণবিক ভর, ঠিক আছে? তো এইটা দিয়ে তুমি আরেকটা সূত্র পাচ্ছ। মানে আমি বর্গমূলীয় গড় বর্গবেগে কতগুলো সূত্র আছে সেই জিনিসগুলোই তোমাদের শেখাচ্ছি। তো এখন দেখো বর্গমূলীয় গড় বর্গবেগ। এবার দেখো বর্গমূলীয় গড় বর্গবেগে যখন তোমার শুধু দুইটা বর্গমূলীয় গড় বর্গবেগ দেওয়া আছে এবং তোমাকে আণবিক ভর বের করতে বললো, হ্যাঁ, তখন তোমাকে দেখতে হবে বর্গমূলীয় গড় বর্গবেগের সাথে আণবিক ভরের কি সম্পর্ক। সেই সম্পর্ক অনুযায়ী তুমি একটা সূত্র বানাবা। তুমি সব ফার্স্টে লিখবা যে সিটা আণবিক ভরের সাথে সম্পর্ক √ওভার আর হচ্ছে বর্গমূলীয় সম্পর্ক আর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো বর্গমূলীয় সম্পর্ক থাকলে আর ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকলে কেমনে করতে হয় সেটা হচ্ছে একটা সূত্র। আবার সি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, যেহেতু উপরে আছে, কিন্তু বর্গমূলীয়। তো এই যে সেজন্য হচ্ছে যেহেতু সমানুপাতিক সেজন্য এখানে C1 বসলে এখানে T1 বসবে, C2 বসলে নিচে T2 বসবে। আর বর্গমূলীয় যেহেতু সম্পর্ক আমি T2 দিয়ে দিলাম। আর এখানে যদি আমাদের যদি এম হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে C1 দিবা, এখানে C2 দিবা, তখন উপরে দিবা M2, নিচে দিবা M1, বাট হচ্ছে রুট হবে। মানে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তুমি নিজে নিজেই সূত্র বানাতে পারবা যদি তোমার মেইন সূত্রটা মনে থাকে, ঠিক আছে? তো এভাবে করে আমরা বুঝলাম। এবার দেখো শক্তির গতিশক্তির কিছু সূত্র আছে। গতিশক্তির কিছু সূত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে E= 3/2 পিভি, আর একটা আছে E= 3/2 এনআরটি, আর একটা আছে E= 3/2 কেটি, ঠিক আছে? আর কে মানে হচ্ছে R/N, এটা তো আমরা সবাই জানি, তখন পড়ে আসছি। আর এই যে বর্গমূলে গড় বর্গবেগের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে? লেখার ট্রাই করছি। দেখো 30 গ্রাম ভরের জন্য নাইট্রোজেন গ্যাসের বর্গমূলীয় গড় বর্গবেগ এত হলে গ্যাসটির তাপমাত্রা নির্ণয় করো। তো এভাবে করে আমরা টি এর মানটা নির্ণয় করলাম। আর এখানে যদি আমাদের গতিশক্তি নির্ণয় করতে বলে তখন আমরা কি করব? 3/2 এনআরটি। কেন আমরা এন লিখলাম? কারণ দেখো নাইট্রোজেনের ভর দেওয়া আছে আর হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর আমরা জানি। তো এন ইজিক্যাল টু W/m, বা ছোট হাতের এম বাই বড় হাতের এম বাই আরটি। তো নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28 আর 30 দেওয়া আছে। তো এভাবে করে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা মেনলি এ পর্যন্তই নিব। পরের দিন থেকে আমি হচ্ছে তোমাদের আরেকটু কিছু ম্যাথ করাবো। গড়মুক্ত পথের ম্যাথ করাবো, ঠিক আছে? গড়মুক্ত পথের ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো পরবর্তী লেকচারে ইনশাআল্লাহ ওটাই করাবো। তারপরে হচ্ছে তোমাদেরকে করাবো স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রাটাও অনেক মজার পড়া। তো এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা মূলত শিখছি বর্গমূলীয় গড় বর্গবেগের যে কতগুলো সূত্র আছে। একটা সূত্র জানলে আমরা সমানুপাতিক ব্যস্তানুপাতিক ধরে ধরে অন্যটা আমরা কেমনে বের করতে পারবো সেই জিনিসটা আমরা শিখলাম, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।